আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। সাথে আছে আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। চীন তুরস্কের অত্যাধুনিক মারণাস্ত্রে রণসাজে সজ্জিত পাকিস্তান, চারদিক থেকেই কোণঠাসা ভারত। উত্তেজনার মধ্যে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো ইসলামাবাদ, পাকিস্তানের আবদারের আওয়াজে কেঁপে উঠল আকাশ, দিল্লির ঘুম হারাম। 12,000-এর বেশি সেনা সদস্যের বিদ্রোহে বড় বিপদে নেতানিয়াহু, ক্ষোভ বাড়ছে ইসরায়েলিদের। সৌদিকে $350 কোটি ক্ষেপণাস্ত্র দিচ্ছে আমেরিকা। ফ্রান্সকে থমকালো ইরান, তীব্র হচ্ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। সিন্ধু নদে বাঁধ দিলেই তাৎক্ষণিক সামরিক হামলা করবে পাকিস্তান, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চীন তুরস্কের অত্যাধুনিক মারণাস্ত্রের রণসাজে সজ্জিত পাকিস্তান, চারদিক থেকেই কোণঠাসা ভারত। উপমহাদেশে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে। একদিকে পাকিস্তান, অন্যদিকে চীন। দুই দিক থেকে সামরিক ও কূটনৈতিক চাপের মুখে পড়ছে ভারত। কাশ্মীরের পাহেলগামে সাম্প্রতিক হামলার পর থেকে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ভারতের পক্ষ থেকে সরাসরি পাকিস্তানকে দায়ী করা এবং এর জবাবে পাকিস্তানের পাল্টা হুঁশিয়ারি দুদেশের মধ্যে যুদ্ধাবস্থার সম্ভাবনাকেই একেবারে উস্কে দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সিদ্দিকুর রহমান। ভারতের সামরিক প্রস্তুতি ঘিরে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। তাদের মতে পারমাণবিক শক্তিধর পাকিস্তানকে হঠাৎ আক্রমণ করলে ভারতকে কঠিন বাস্তবতার মুখে পড়তে হবে, কারণ অতীতে যুদ্ধের প্রস্তুতিতে ভারতীয় বাহিনীর বিভিন্ন দুর্বলতা প্রকট হয়ে উঠেছিল। এই পরিস্থিতিতে যদি চীন সরাসরি পাকিস্তানের পাশে দাঁড়ায়, তাহলে ভারতের জন্য এটি হবে এক বিধ্বংসী চ্যালেঞ্জ। চীনের সামরিক শক্তি এখন বিশ্বের শীর্ষ পর্যায়ে। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী চীনের সক্রিয় সেনা সংখ্যা 20 লক্ষ, যেখানে ভারতের রয়েছে 14,40,000 সেনা। সামরিক বাজেটেও বিশাল পার্থক্য। 2024 সালে চীনের বাজেট দাঁড়িয়েছে $245 বিলিয়ন, যেখানে ভারতের বাজেট মাত্র 75 বিলিয়ন। চীনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, স্টেলথ প্রযুক্তির যুদ্ধবিমান, উন্নত ড্রোন, সাইবার যুদ্ধ সক্ষমতা ভারতের জন্য এক দুঃস্বপ্নের নাম। দিল্লির জন্য উৎকণ্ঠার কারণ হলো চীনের সব অত্যাধুনিক অস্ত্র ও সামরিক প্রযুক্তি এখন পাকিস্তানের হাতে। এদিকে চীনের পাশাপাশি পাকিস্তানকেও আধুনিক অস্ত্রে সজ্জিত করেছে তুরস্ক। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানা যায়, তুরস্কের বিমান বাহিনী 7টি কার্গো বিমান ইতিমধ্যে পাকিস্তানের সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। করাচিতে অবতরণ করা এসব বিমানে ছিল হালকা ও ভারী অস্ত্র। আরও 6টি বিমান আসার কথা নিশ্চিত করেছে পাকিস্তান ও তুর্কি সূত্র। এদিকে পাকিস্তান বারবার মনে করিয়ে দিচ্ছে, যদি অস্তিত্ব হুমকির মুখে পড়ে তাহলে পারমাণবিক অস্ত্র ব্যবহারেও তারা পিছপা হবে না। এই সংকটময় পরিস্থিতিতে ভারতের জন্য আরও একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে খালিস্তানপন্থী আন্দোলন। শিখ নেতা গুরপত সিং পান্নু ওয়াশিংটন থেকে প্রকাশিত এক বার্তায় জানিয়েছেন, যদি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বাঁধে তবে 2 কোটি শিখ পাকিস্তানের পক্ষে দাঁড়াবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারতীয় সেনাবাহিনীকে পাঞ্জাব ব্যবহার করে পাকিস্তানে আক্রমণ করতে দেওয়া হবে না। পান্নু মোদী সরকারকে এক হাত দিয়ে বলেন, সংখ্যালঘুদের উপর দমননীতি ও কাশ্মীরে দখলদারির মাধ্যমে ভারত নিজের পায়ে কুড়াল মারছে। তিনি দাবি করেন, পেহেলগামে হামলা আসলে ভারত সরকারেরই সাজানো নাটক, যার উদ্দেশ্য রাজনৈতিক সুবিধা আদায় ও নির্বাচনী চিত্র পাল্টানো। কাশ্মীর ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিবৃতিতেও ভারতের প্রত্যাশা পূরণ হয়নি। বিবৃতিতে ভারতের নাম স্পষ্টভাবেই উল্লেখ না করে কেবল সংশ্লিষ্ট পক্ষগুলোর কথা বলা হয়েছে। পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টা, জম্মু কাশ্মীর শব্দদ্বয় বিবৃতিতে যুক্ত হওয়ায় ভারতের অভ্যন্তরীণ ইমেজও চাপ পড়েছে। বিশ্লেষকরা বলছেন, ভারতের সামরিক সরঞ্জামের আধুনিকায়ন এখনও অসম্পূর্ণ। 2018 সালে একটি সংসদীয় প্রতিবেদন জানিয়েছিল 68% অস্ত্রশস্ত্র ছিল পুরনো। 2023 সালের সেই অনুপাত কিছুটা উন্নত হলেও সেনাবাহিনীর চাহিদার তুলনায় তা এখনও অপর্যাপ্ত। এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী সিদ্ধান্ত নেবেন তা নির্ধারণ করে দেবে দক্ষিণ এশিয়ার আগামীর ভবিষ্যৎ। এদিকে চীনের কৌশলগত ছায়া, অন্যদিকে পাকিস্তানের পরমাণু হুমকি এবং অভ্যন্তরীণ অসন্তোষের বিস্তার, সবকিছু মিলিয়ে ভারত এক জটিল সংকটের মুখে দাঁড়িয়েছে। উত্তেজনার মধ্যে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো ইসলামাবাদ, পাকিস্তানের আবদালির আওয়াজে কেঁপে উঠল আকাশ। এতেই ঘুম হারাম হয়েছে দিল্লির। ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে পাকিস্তান দাবি করেছে, তারা সফলভাবে 450 কিলোমিটার পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। আবদালি ওয়েপন সিস্টেম নামের এই ক্ষেপণাস্ত্র ইন্দাস মহড়ার অংশ হিসেবে উৎক্ষেপণ করা হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ। খবর এনডিটিভির। সিদ্দিকুর রহমানের রিপোর্ট।
পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন ISPR নিশ্চিত করেছে এই ক্ষেপণাস্ত্রের পাল্লা 450 কিলোমিটার এবং এটি সিন্ধু কর্নারে পরিচালিত অপারেশনাল রেডিয়েন্স মহড়ার অধীনে উৎক্ষেপণ করা হয়েছে। উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেছেন আর্মি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড, স্ট্র্যাটেজিক প্যানেলস ডিভিশন এবং পাকিস্তানের কৌশলগত বিজ্ঞানী সমাজের শীর্ষ কর্মকর্তারা। ISPR এর মতে এই পরীক্ষার উদ্দেশ্য ছিল ক্ষেপণাস্ত্রের উন্নত নেভিগেশন প্রযুক্তি এবং উন্নত চলাচল সক্ষমতা যাচাই করা। ক্ষেপণাস্ত্রটি নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং স্থিতিশীল উড্ডয়ন কর্মক্ষমতা প্রদর্শন করে, যা সমস্ত মিশন লক্ষ্য অর্জন করেছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, চেয়ারম্যান জয়েন্ট চিফ অব স্টাফ কমিটি এবং সশস্ত্র বাহিনীর প্রধানরা এই সফল উৎক্ষেপণে অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন জানিয়েছেন। তারা দেশের কৌশলগত প্রতিরোধ সক্ষমতার উপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন এবং প্রকল্পে যুক্ত প্রকৌশলী ও বিজ্ঞানীদের প্রযুক্তিগত সক্ষমতার ভূয়সী প্রশংসা করেছেন। আবদালি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাকিস্তানের প্রচলিত ও কৌশলগত অস্ত্র ভাণ্ডারের একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা দ্রুত মোতায়েনযোগ্য এবং স্থল লক্ষ্যবস্তুর বিরুদ্ধে উচ্চ নির্ভুলতায় আঘাত হানতে সক্ষম। এদিকে ভারতের অভিযোগ, পাকিস্তান নিয়মিতভাবেই যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এবং আন্তর্জাতিক সীমান্তে উত্তেজনা বাড়াচ্ছে। পেহেলগাম হামলার পর থেকেই পাকিস্তানি নেতাদের উস্কানিমূলক বক্তব্য বেড়েছে বলেও দাবি করেছেন ভারতীয় কর্তৃপক্ষ। সূত্র NDTV ট্রিবিউন। 12,000-এর বেশি সেনা সদস্যের বিদ্রোহে বড় বিপদে নেতানিয়াহু। ক্ষোভ বাড়ছে ইসরায়েলিদের। গাজায় ইসরায়েলি সামরিক অভিযান থামার কোনো লক্ষণ নেই। প্রতিদিনই নির্বিচারে হত্যা করা হচ্ছে ফিলিস্তিনি নাগরিকদের। 2 মাসেরও বেশি সময় ধরে চলছে অবরোধ। মানবিক বিপর্যয়ের মুখে গোটা উপত্যকা। তবে একদিকে যুদ্ধ জারি রাখলেও ইসরায়েলি জনগণেরই একাংশ এখন ক্লান্ত ও ক্ষুব্ধ। বিস্তারিত প্রতিবেদনে। যুদ্ধ থামানোর দাবিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ দিন দিন তীব্র হচ্ছে। সম্প্রতি ইসরায়েলের 3 বাহিনীর হাজার হাজার রিজার্ভ সেনা একটি খোলা চিঠিতে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, গাজা যুদ্ধ অবিলম্বে বন্ধ করে হামাসের হাতে বন্দী থাকা 59 জন ইসরায়েলিকে ফিরিয়ে আনা হোক। গত 19 জানুয়ারি একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। অনেকেই ভেবেছিলেন এ যাত্রায় অবসান ঘটবে বন্দীদের বন্দিদশার, কিন্তু 18 মার্চ সেই চুক্তি ভেঙে ফের হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এরপর থেকে যুদ্ধবিরতি আন্দোলন জোরদার হয়। মোসাদের সাবেক প্রধান ড্যানি ইয়াতম বলেন, নেতানিয়াহুর অগ্রাধিকার যেন নিজ রাজনৈতিক স্বার্থ, বন্দীদের জীবন নয়। আমি রাজনৈতিক স্বার্থের কারণে নয়, বরং জাতীয় উদ্বেগ থেকেই এই প্রতিবাদ করছি। এপ্রিলে প্রথমবার বিমান বাহিনীর প্রায় 1000 রিজার্ভ সদস্য ও অবসরপ্রাপ্ত সেনারা এক খোলা চিঠি প্রকাশ করেন। তাতে তারা বলেন, যুদ্ধ অব্যাহত থাকায় কোনো লক্ষ্যে পৌঁছানো যাচ্ছে না, বরং বন্দীদের মৃত্যু ডেকে আনা হচ্ছে। এরপর থেকে সেনাবাহিনীর বিভিন্ন শাখার আরও 12,000-এরও বেশি সদস্য এই চিঠিতে স্বাক্ষর করেছেন। ইসরায়েলি সেনাবাহিনী মূলত রিজার্ভ সদস্যদের উপর নির্ভরশীল, তবে এখন সেই রিজার্ভ ডিউটি অংশগ্রহণ কমে এসেছে 50 থেকে 60%, যা এক ভয়াবহ সংকেত। বিশ্লেষকরা বলছেন, 1982 সালে লেবানন যুদ্ধের পর এমন পরিস্থিতি আর দেখা যায়নি। বামপন্থী ইসরায়েলি পত্রিকা হারাজ্য এ অবসরপ্রাপ্ত জেনারেল আমিরাত লেভিন লিখেছেন, যুদ্ধাপরাধে জড়িয়ে পড়ার ঝুঁকি ও সেনাবাহিনীর নৈতিক ভিত্তি ধ্বংস হওয়ার ঝুঁকি আমাদের আর চুপ থাকতে দিচ্ছে না। নেতানিয়াহু অবশ্য এই আন্দোলনকে প্রচারণা নির্ভর, মিথ্যা ও বিচ্ছিন্ন কিছু অরাজক অবসরপ্রাপ্তদের কাজ বলে উড়িয়ে দিয়েছেন। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের কাছে $350 কোটি ক্ষেপণাস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে। প্রস্তাব অনুযায়ী সৌদি আরবের কাছে $350 কোটি 1000 AIM-120C8 মাঝারি পাল্লার এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী সৌদিকে $350 কোটি ক্ষেপণাস্ত্র দিচ্ছে আমেরিকা। সম্প্রতি 1000 AIM-120C8 ক্ষেপণাস্ত্র, 50টি আমরাম গাইডেন্স সেকশন সহ বিভিন্ন যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনতে যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দেয় সৌদি আরব। এদিকে চলতি মে মাসেই সৌদি আরব সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সফরে সৌদির কাছে $10,000 কোটি সমপরিমাণ অস্ত্র, বিস্ফোরক ও সামরিক সরঞ্জাম ক্রয় সংক্রান্ত একটি চুক্তি রিয়াদের সঙ্গে স্বাক্ষরিত হবে বলে আশা করছে ওয়াশিংটন। তারই অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে বলে ধারণা করছে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতিমধ্যেই দেশটির আইনসভা কংগ্রেসকে এ বিষয়ে অবহিতও করা হয়েছে। জানা গেছে, আগামী 13 থেকে 16 মে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন ডোনাল্ড ট্রাম্প। সৌদির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক সর্বজনবিদিত। 2017 সালে যখন প্রথম মেয়াদে প্রেসিডেন্ট হয়েছিলেন ট্রাম্প, সেবার নিজের প্রথম বিদেশ সফরের জন্য সৌদিকেই বেছে নিয়েছিলেন তিনি। সূত্র রয়টার্স, ব্লুমবার্গ।
ফ্রান্সকে থমকালো ইরান, তীব্র হচ্ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে রয়েছে বলে মন্তব্য করায় ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যান-নোয়েল ব্যারোর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে তেহরান। এর জেরে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বারো বলেন, ইরানের কাছে বর্তমানে ৬,০০০ কিলোগ্রামেরও বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সিদ্দিকুর রহমান। গত ২৮ এপ্রিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি গোপন বৈঠকে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বারো বলেন, ইরানের কাছে বর্তমানে ৬,০০০ কিলোগ্রামেরও বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা ২০১৫ সালে পরমাণু চুক্তির নির্ধারিত সীমার প্রায় ৩০ গুণ বেশি। তিনি সতর্ক করে বলেন, এখন ইরানের ব্রেক আউট টাইম অর্থাৎ বোমা তৈরি করতে যত সময় লাগে তা ১ বছর থেকে কয়েকদিন নেমে এসেছে। বারো আরও দাবি করেন, ইরানের পারমাণবিক অগ্রগতি শুধু নিজস্ব প্রয়োজনে নয়, বরং তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মধ্যপ্রাচ্যে সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থনের অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে তিনি জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক সমস্যার কোনো সামরিক সমাধান নেই, কূটনৈতিক পথেই একমাত্র বিকল্প যদি ইরান তা বেছে নেয়। এই বক্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অ্যাঙ্গাইল বাকাই বলেন, বারোর মন্তব্য ভিত্তিহীন, অযৌক্তিক ও রাজনৈতিক দায়িত্বহীনতার পরিচায়ক। তিনি সতর্ক করে বলেন, ফ্রান্সের এই একপেশে আচরণ কূটনৈতিক সম্ভাবনাকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। জাতিসংঘের ইরানের রাষ্ট্রদূত আমির সায়েদ ইরাভানিও বারোর বক্তব্যকে অযৌক্তিক আখ্যা দিয়ে বলেন, প্রকৃত কূটনীতি হুমকি ও চাপে চলে না। যদি ফ্রান্স সত্যি সমাধান চায় তবে তাকে জোর জবরদস্তি বাদ দিয়ে আন্তর্জাতিক আইনের প্রতি রাষ্ট্রের অধিকারকে সম্মান করতে হবে। ২০১৫ সালের পারমাণবিক চুক্তি জেসিপিও, যার থেকে যুক্তরাষ্ট্র ২০১৮ সালে সরে গিয়েছিল, সেটির মেয়াদ ঘনিয়ে আসার উত্তেজনা আরও বেড়েছে। ফ্রান্স ইঙ্গিত দিয়েছে, ইরান যদি অবস্থান না বদলায় তবে ইউরোপীয় মিত্রদের সাথে একযোগে তারা ১০ বছর আগে তুলে নেওয়া নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করবে। সাম্প্রতিক কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফের সামরিক হুমকির পর। তিনি জানিয়েছেন, ভারতের যদি সিন্ধু নদীর উপর বাঁধ নির্মাণের উদ্যোগ নেয় এবং নদীর পানি প্রবাহ বন্ধ বা পরিবর্তন করার চেষ্টা করে, তবে পাকিস্তান সামরিক পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। প্রতিরক্ষা মন্ত্রী আসিফ এক সাক্ষাৎকারে বলেন, সিন্ধু নদ বন্ধ করে দেওয়া বা পানি অন্য পথে প্রবাহিত করাও এক ধরনের আগ্রাসন। এর ফলে ক্ষুধা ও তৃষ্ণায় লাখ লাখ মানুষের মৃত্যু হতে পারে। এদিকে পাকিস্তানের সেনাবাহিনীও জানিয়েছে, ভারত যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি করে তবে কঠোর জবাব দেওয়া হবে। রাওয়ালপিন্ডিতে সেনা সদর দপ্তরে সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের নেতৃত্বে অনুষ্ঠিত বিশেষ কপস কমান্ডার্স সম্মেলনের পর এই হুঁশিয়ারি আসে। উত্তেজনার মধ্যেই পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ভারত সীমান্তবর্তী ১৩টি নির্বাচনী এলাকায় বাসিন্দাদের জন্য ২ মাসের খাদ্য, ওষুধ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদের নির্দেশ দেওয়া হয়েছে। আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক এই নির্দেশনা দিয়ে জানান, এ লক্ষ্যে ১০০ কোটি রুপির একটি বিশেষ তহবিল গঠন করা হয়েছে। সীমান্তবর্তী স্কুলগুলোতে জরুরি পরিস্থিতিতে আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বাসিন্দাদের বাংকার নির্মাণের আহ্বান জানানো হয়েছে। অনেক পরিবার সম্ভাব্য যুদ্ধের আশঙ্কায় নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এদিকে ভারতের উত্তরাঞ্চলে সামরিক মহড়া চালিয়েছে ভারতীয় বিমান বাহিনী। দুই দেশের পাল্টাপাল্টি হুঁশিয়ারি ও সামরিক প্রস্তুতিতে সীমান্তে উত্তেজনা আরও বেড়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি নাকচ করেছে এবং সেখানে বলা হয়েছে, পাকিস্তানি নাগরিকদের জন্য ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। পাকিস্তান জানিয়েছে, ৩০ এপ্রিল পর্যন্ত ওয়াঘা আটারি সীমান্ত খোলা ছিল এবং ভারতের অনুমতির ভিত্তিতে ভবিষ্যতেও সীমান্ত ব্যবহারে প্রস্তুত রয়েছে তারা। দর্শক, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। চীন তুরস্কের অত্যাধুনিক মারণাস্ত্রে রণসাজে সজ্জিত পাকিস্তান, চারদিক থেকে কোণঠাসা ভারত। উত্তেজনার মধ্যে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো ইসলামাবাদ, পাকিস্তানের আবদারের আওয়াজে কেঁপে উঠল আকাশ, দিল্লির ঘুম হারাম। ১২,০০০-এর বেশি সেনা সদস্যের বিদ্রোহে বড় বিপদে নেতানিয়াহু, ক্ষোভ বাড়ছে ইসরায়েলিদের। সৌদিকে $৩৫০ কোটি ক্ষেপণাস্ত্র দিচ্ছে আমেরিকা। ফ্রান্সকে থমকালো ইরান, তীব্র হচ্ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। সিন্ধু নদে বাঁধ দিলেই তাৎক্ষণিক সামরিক হামলা করবে পাকিস্তান, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।